বন্ধুরা, আপনারা অবগত আছেন যে আজকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপরে একটি প্রাণনাশী হামলা হয়েছে। আততায়ীরা বলা হচ্ছে যে তার নির্বাচনী ক্যাম্পেইনেই ছিল, তার সাথে প্রচারণা করেছে এবং তারা নাকি মাস্ক পরা ছিল, যার জন্য তাদের মুখাবয়ব নাকি দেখা যায় নাই। তো এরপরে তাদেরকে সিসি ফুটেজে দেখা গেল যে খুব কাছ থেকে ওসমান হাদির রিকশায় ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করলো। তো এরকম একটা গুলির পরেও সে যে এখনো বেঁচে আছে। দুপুর ২:৩০টার দিকে গুলি হইছে, এখন রাত ১২টার বেশি। তো এটাই একটা মিরাকেল। বাংলাদেশের চিকিৎসা জগতের যে কতটা ডেভেলপ হইছে, এটা তার একটা প্রমাণ। তো যাই হোক, তার সুস্থতা কামনা করছি। কিন্তু বিষয় হচ্ছে যে এই ঘটনাটা ঘটাইলো কারা? এটা একটু আসলে সুষ্ঠু তদন্ত করে দেখা দরকার। প্রথম কথা হচ্ছে, অনেকে বলছে যে ফ্যাসিস্টরা ঘটনাটা ঘটাইছে। ফ্যাসিস্ট বলতে এখন নিশ্চয়ই আওয়ামী লীগকেই বোঝায়। আওয়ামী লীগ এটা আসলে তাদের করার ক্ষমতা ছিল। দীর্ঘদিন তারা বাংলাদেশের ক্ষমতায় ছিল। টানা ১৬-১৭ বছর ছিল। তারা তখন চাইলে পারত। তাদের ফরিদপুরে আমরা দেখেছি হেলমেট লীগ, হেলমেট পরিহিত মাস্তান ছিল। কিন্তু ৫ আগস্টের ঘটনার পর তারা কি আর এতটা অ্যাক্টিভ আছে? ৫ তারিখেই তো ইতিহাস পাল্টে যেত না যদি আওয়ামী লীগের এত ক্ষমতা থাকতো যে তারা চাইলেই এভাবে কাউকে মেরে ফেলবে। তাহলে তো ওই সময়ই কাছাকাছি গিয়ে বা দূর থেকে এই ওসমান হাদি, নাহিদ ইসলাম, তারপর যারা জুলাই আন্দোলনে যারা মুখ্য ভূমিকা রেখেছে তাদেরকে শেষ করে দিত। তো সেটা তো আসলে হয় নাই। আবু সাইদ মুগ্ধর ঘটনাটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, কিন্তু মূল যারা মানে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, ডিবি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু সেটা কিন্তু এই পর্যায়ে যায় নাই। নির্যাতনও নিশ্চয়ই করেছে, যেটা আমরা মিডিয়াতে দেখেছি। এখন ঘটনা হচ্ছে যে তাহলে যে আওয়ামী লীগ একটু ঝটিকা মিছিল করতে সাহস পায় না, আমরা দেখি যে ৫-৬ জন লোক একটা মিছিল করে, তাও যেখানে জনমানব শূন্য এমন রাস্তায় গিয়ে, গ্রামগঞ্জের মধ্যে রাস্তায় গিয়ে তারা মুখোশ পরে, মাস্ক পরে তারা একটা মিছিল করে আবার কেউ দেখলে দৌড়ানি দিলে দৌড়ে চলে যায়। তা এদের পক্ষে এভাবে প্রকাশ্য দিবালোকে একটা মানুষকে খুন করে চলে যাওয়া, তাও বিজয়নগর এলাকায়, পাশেই সামনেই পল্টন, যেখানে জাতীয় মসজিদ, এবং ওইখানে তো ওসমান হাদি যেই ধরনের যে ঘরানার রাজনীতি করেন সেই ঘরানার মানুষজন অনেক থাকেন। জুম্মার নামাজটা সবাই সাধারণত তারা ওই এলাকাতেই জাতীয় মসজিদেই করেন। সেখানে এই সাহসটা আমার মনে হয় না আওয়ামী লীগের এই সাহসটা আছে। তারপরেও থাকতে পারে, তদন্ত সাপেক্ষ ব্যাপার। আর যেটা অনেকে বলছেন যে ভারতের হাত আছে কিনা, ভারতকে নিয়ে তো দীর্ঘদিন ধরেই ওসমান হাদি জ্বালাময়ী বক্তব্য দেন। ভারতের সীমান্ত হত্যা থেকে শুরু করে নিপীড়ন নির্যাতন সম্পর্কে তিনি তো অনেক আগে থেকেই মানে একেবারে ভোকাল। কিন্তু সেই ভারত যদি চাইতো, ভারতও তো অনেক আগেই অনেক কিছু করতে পারতো হয়তো। কিন্তু ভারত তো আসলে আমরা জানি যে এই সরকারের সাথে ভারতের আসলে অতটা পটে বলে তো মনে হয় না, আমরা যেটা নিউজে দেখি। এখন পেঁয়াজ, চাল এগুলো আনতে হয়, কারণ অন্য কোনো দেশ থেকে আনতে গেলে এত কমে তো আনা সম্ভব না, এত দূর থেকে, বা রুটও একটা ব্যাপার আছে। পাশের দেশ থেকে সীমান্ত দিয়ে আনা খরচ অনেক কম। সেই জন্য হয়তো আনতে বাধ্য হয়, কারণ মানুষকে তো না খেয়ে মেরে ফেলা যায় না বয়কট করতে গিয়ে। কিন্তু ভারতের সাথে কিন্তু আগের মতো সেই দহরম মহরম কিন্তু নাই, সেটা সবাই জানে। তাহলে এই সরকার নিশ্চয়ই ভারতকে এরকম কিছু করতে দিবে না। আমাদের বিজ্ঞ দক্ষ স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, যিনি এতটাই দক্ষ যে পেঁয়াজের দাম কেন বাড়লো সেটা নিয়েও তিনি মানে কথা বলেন। তারপরে মাংসে আলু কম দেয়া হলো কিনা নাকি বেশি দেয়া হলো, সেদিন দেখলাম যে একটি অনুষ্ঠানে একেবারে ডেস্কের মধ্যে যে চেক করছেন যে মাংসের চেয়ে আলু বেশি কেন। এই বিষয়গুলো যিনি দেখেন, তার মতো একজন মানে গোয়েন্দা মানসিকতার তদন্ত যার রক্তে মিশে আছে,
তিনি দায়িত্বে থাকতে ভারতের কেউ এসে বাংলাদেশে এত বড় ঘটনা ঘটায় দেবে, একজন মার্কামারা জুলাই যোদ্ধা, একজন অগ্রসৈনিক, এটা আমার কাছে একটু অবিশ্বাস্যই লাগে। তারপরেও এটা তদন্তাধীন বিষয়। তারপরে মনে করেন যে বিএনপি বিএনপির ঢাকা ৮ আসনে দীর্ঘদিন মির্জা আব্বাস সাহেব এখানে রাজনীতি করেন। ওনাদের একেবারে বলতে গেলে যে বাপদাদার সম্পত্তি যা আছে, ওইটা উনি যদি কিছু নাও করেন, ওনার কয়েক হাজার প্রজন্ম বসে বসে খাইতে পারবে। উনি এমপি হইছেন, মেয়র হইছেন ঢাকার। উনি একটা বাচ্চা ছেলেকে মারবেন, একেবারে প্রাণনাশক হত্যা চেষ্টা করবেন, এটাও অবিশ্বাস্য ব্যাপার। কারণ হাদির যত জনপ্রিয়তাই থাক, তাকে কতজন মানুষ আসলে ভোট দিবেন সেটা নিয়েও কিন্তু অনেক কানাঘুষা আছে। অবশ্যই সে অনেক ভোট পাবে, তরুণদের ভোট পাবে, যারা পরিবর্তন চায় তাদের ভোট পাবে। কিন্তু বিএনপির কিন্তু একটা বিশাল ভোট ব্যাংক আছে। বিএনপিকে ভুলে গেলে চলবে না যে একজন বীর মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠিত দল, এবং মির্জা আব্বাস সাহেব উনি নিজেই মুক্তিযুদ্ধকে ডিফেন্ড করে অনেক সময় অনেক বক্তব্য দিয়েছেন। কিন্তু এই মির্জা আব্বাস সাহেব রাজনীতিতে এতটা আবার অদক্ষ বা অপটুও না যে উনি মানে বলতে গেলে যে এরকম একটা কাজ করে উনি রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দিবেন, এটার আসলে বিশ্বাসযোগ্য না। কারণ স্বভাবতই এই বিষয়ে কিন্তু প্রথম আঙুলটা উঠবে ওনার দিকে। অলরেডি উনি ঢাকা মেডিকেল কলেজে ওসমান হাদিকে দেখতে গিয়ে কিন্তু ডাকসু নেত্রী জুম্মার মানে জেরার মুখে পড়ছেন, বাধার মুখে পড়ছেন যে আপনি কেন, আপনি এখানে কেন। তো এখন বিষয় হচ্ছে যে উনি এই ঘটনা ঘটাবেন বলেও আমার কাছে মনে হয় না। আমার যেটা মনে হয়েছে যে উনি এরকম একটা ঘটনা ঘটেছে, ওনার উপরে দায় আসবে, উনি একটা বিপদে পড়ে গেছেন, এবং উনি ওনার একজন প্রতিদ্বন্দ্বীর সুস্থতা কামনার জন্যই উনি গেছেন, যেটা মনে হয়েছে আমার কাছে। যাই হোক, এরপরে ওনার গাড়ি মানে ঘেরাও করা, স্লোগান দেওয়া, তারপরে উনি অনেকটা সেনাবাহিনীর সহায়তায় এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছেন, সেটা আলাদা বিষয়। তাহলে সব দলে চলে গেল। এখন যেটা হয়েছে, জামাতের প্রার্থী যিনি ছিলেন তাকে চেঞ্জ করে রিসেন্টলি ডাকসুর ভিপি সাদিক কায়েমকে ঢাকা ৮ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। সাদিক কায়েম জুলাই সহযোদ্ধা ওসমান হাদিদের। ওসমান হাদি, আমি যেটা শুনলাম যে এটাকে স্বাগত জানাইছে, যে সাদিক কায়েম আসছে, সেটাকে স্বাগত জানাইছে। তো এরপরে এই ঘটনাটা কেন ঘটলো, আসলে এই ধরনের গুপ্ত কাজগুলো কারা করে, গুপ্ত রাজনীতি বাংলাদেশে কারা করে, এগুলো ভেবে দেখার দরকার আছে। আবার আমাদের উপদেষ্টা মহোদয়, সদ্য পদত্যাগকারী উপদেষ্টা মহোদয় আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি পদত্যাগ করার পরপরই, বলতে গেলে পদত্যাগপত্র জমা দেওয়ার পরপরই এরকম একটা ঘটনা ঘটলো, এবং সেখানে উনি গেলেন, উনি গিয়ে জ্বালাময়ী বক্তব্য দিলেন। উনি বললেন যে কোনোভাবেই আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ নাই। তো একজন হাদিকে মেরে ফেলেই যে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে, এটা তো আসলে বিশ্বাসযোগ্য না। এখানে একটা বিরাট আন্দোলনের মাধ্যমে বিরাট একটা পরিবর্তন হয়ে গেছে, পুরো দেশ চেঞ্জ হয়ে গেছে, তাই না? সরকার থেকে শুরু করে সবকিছুই। সেখানে এক হাদি তো আর নিশ্চয়ই এত বড় ফ্যাক্টর না যে, হ্যাঁ সে অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু আরও অনেক ফ্যাক্টর কিন্তু আছে এর সাথে জড়িত। আরও বড় বড় নেতারা আছেন, যেখানে নাহিদ ইসলাম আছেন, তারপরে যে মুখ্য সমন্বয়করা তারা আছেন, সাদিক কায়েমরা আছেন। এখানে তাদের কিছু হলো না। ওসমান হাদিকে যেটা মনে হয়েছে, একজন তার যে খুব একটা টাকা পয়সার ব্যাকআপ আছে তা কিন্তু মনে হয়নি। সে কিন্তু সাধারণভাবে চলাফেরা করে। এদিনও রিক্সায় আসা যাওয়া করতেছিল। তার পকেটে মানুষজন দান করে যায়। তারে যারা ভালোবাসে তারা পকেটে টাকা দিয়ে যায়, সেই টাকা দিয়ে সে চলে। আমি জানি না এর বাইরে কোনো ইনকাম আছে কিনা। সেই লোককে মারলেই যে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে, এটাও যেমন বিশ্বাসযোগ্য না, আবার আওয়ামী লীগ যে বাংলাদেশে নাই সেটাও বিশ্বাসযোগ্য না। কারণ আওয়ামী লীগের তো একটা ভোট ব্যাংক আছে। কেউ বলে 60%, কেউ বলে 40%, কেউ বলে 50% আছে তো। এই নেতাকর্মীগুলো তো সবাই আর পালায় যায় নাই। কেউ বাংলাদেশে আছে, কেউ লুকায় আছে, কেউ প্রকাশ্যে আছে, কেউ আবার পালায় গেছে। এখন বিষয় হচ্ছে যে
হঠাৎ করে এই ঘটনা ঘটার পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি এসে কিন্তু দেখলাম আজকে বিশাল মিছিল করলেন, ওনার ব্যানারও ছাপানো হয়ে গেল হঠাৎ এত অল্প সময়ের মধ্যে, এবং এটা নিয়ে উনি বেশ একটা মাঠ গরম করলেন। ওনার কিন্তু সামনে নির্বাচন করার ইচ্ছা, স্বতন্ত্র নির্বাচন করার ইচ্ছা। যতদূর শুনলাম এনসিপির সাথে বনিবনা হয় নাই। গণ অধিকার পরিষদ নুরুর যে দল, সেইটার দলের তো কোটা আন্দোলনে 17 সালে নুরুর পাশেই কিন্তু সে ছিল, সেখানেও হয়তো তার যাওয়ার সুযোগ আছে, কিন্তু এখনো পর্যন্ত যতটুকু জানলাম স্বতন্ত্র নির্বাচন নাকি করবে। আর আজকে যে গণজোয়ার দেখলাম তার মিছিলে, সেটা সে করতেই পারে। এখন কথা হচ্ছে যে এত অল্প সময়ের মধ্যে উনি এত কিছু ম্যানেজ করে ফেললেন, এত বড় ব্যানার টানানো হয়ে গেল, লোকজন চলে আসলো, এতগুলো লোক। তারপরে হঠাৎ করে জামায়াতও তার প্রার্থী চেঞ্জ করে ফেললো, তরুণকে নিয়ে আসলো। তো তাহলে কি যুদ্ধটা তরুণদের মধ্যে হচ্ছে ওই ঢাকা ৮ আসনে? মূল প্রতিদ্বন্দ্বিতা কি তাহলে সাদিক কায়েম আর ওসমান হাদির মধ্যেই হচ্ছে বা হতে যাচ্ছিল? আর মির্জা আব্বাস কি তাহলে এখানে, যেহেতু পুরাতন ধারণার রাজনীতিবিদ, তার যতই জনসমর্থন থাকুক, যত কিছুই থাকুক, তাকে হয়তো তাহলে এই যে এই ঘটনাটার দায় তার উপরে যেহেতু চলে গেল অনেকটা, অনেকেই আঙুল তুলছেন তার দিকে, কারণ যেহেতু আওয়ামী লীগ প্রকাশ্যে নাই আর বিএনপি এখন রুট লেভেলে অনেক শক্তিশালী, তাহলে তো এক হিসেবে অনেকে বলছে রাজনীতি থেকেই মির্জা আব্বাস সাহেব নাকি মাইনাস হয়ে গেলেন। তাহলে এখন মাঠ ফাঁকা। যদি হাদি ফিরে আসে তাহলে মূল যুদ্ধটা হবে সাদিক কায়েম আর ওসমান হাদির মধ্যে। আর যদি ওসমান হাদি আল্লাহ না করুক, যদি আল্লাহর ডাকে চলে যান, তাহলে তো ফাঁকা মাঠে গোল দিয়ে দিবেন আমাদের সাদিক কায়েম। তো সবার জন্য শুভকামনা রইল। এ কথাগুলো আসলে বলা উচিত ছিল না, কিন্তু বললাম। এটা দেশের নিরাপত্তা পরিস্থিতি, আমি একজন সাধারণ মানুষ, আমারও জীবনের ঝুঁকি আছে। নিরাপত্তা পরিস্থিতিটা একটু পরিবর্তন, একটু ভালো হওয়া দরকার। সেটা যেভাবেই হোক, নির্বাচন আসছে, সুষ্ঠু নির্বাচন পরিবেশ যদি না থাকে তাহলে প্রার্থীরা কিভাবে প্রচার করবেন, আমরা কিভাবে আমাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি নির্বাচন করব, আর দেশটাই বা কিভাবে আরো উন্নয়নের দিকে, আরো উন্নতির দিকে এগিয়ে যাবে, আরো সমৃদ্ধির দিকে কিভাবে এগিয়ে যাবে, সেটাও ভেবে দেখার বিষয়। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ওসমান হাদির সুস্থতা কামনা করছি, তার চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়, আর এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। আর দেশের সর্বস্ত্র আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় থাকার অনুরোধ করছি, যেন এই ধরনের ঘটনা আর না হয়। কারণ এটা ঘটতে থাকলে মানুষ রাস্তায় নামতেই ভয় পাবে। কিছুদিন আগে রংপুরের তারাগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে এসপি সাহেব বললেন যে আবু সাইদের জীবনের বিনিময়ে আমি আজকে এসপি হয়েছি। তো উনি তিনটা দুইটা জেলার এসপির দায়িত্ব পালন করে ৩ নম্বর জেলায় আসলেন। আর এর মধ্যেই একজন বীর মুক্তিযোদ্ধাকে তার বাড়িতে গিয়ে সস্ত্রীক কুপিয়ে মারা হলো, যাদের 2 সন্তান পুলিশে আছেন। তো এই বিষয়গুলো আসলে যে অবস্থায় গেছে, যে এটাকে লাগাম টানে ধরা জরুরি। আমি মনে করি যে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব যারা আছেন, বিজিবি, সবাইকে সতর্ক থাকা উচিত, সক্রিয় থাকা উচিত, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। আর বাংলাদেশ একটি ক্রান্তিকাল পার করছে। আপনারা সবাই সবার জায়গা থেকে নিরাপদ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং বীরাঙ্গনার প্রতি শ্রদ্ধা জানাই, এবং আমরা যেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে পারি। আমরা যেন একটি শান্তিপূর্ণ, সুন্দর একটি সমাজ পাই। ওসমান হাদিদের যদি কোনো দোষ থাকে সেটাও আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে বিচার হোক, কিন্তু এইভাবে প্রকাশ্যে একটা মানুষকে এভাবে খুন করা, এটা আসলে দেশের মানুষ এবং বিদেশের কাছে ভালো বার্তা দেয় না। তো মব থেকে শুরু করে এই ধরনের টার্গেট কিলিং, এগুলো বন্ধ হোক,
আমি নিজেও মবের শিকার। তো মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু তাই বলে এভাবে যেন আর কাউকে হামলা করা না হয়। যারা আক্রমণকারী, হত্যাকারী বা এখনো যেহেতু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাদি, বলা যাচ্ছে না যে কখন কি হয়ে যায়। তো যারা এই হত্যা চেষ্টাকারী তাদেরকে আইনের আওতায় আনা হোক।